আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইংলিশ ফার্স্ট পেপারের রিয়ারেন্স। তোমরা ক্লাস 6 থেকেই করে আসতেছো। রিয়ারেন্স অর্থাৎ কয়েকটি এলোমেলো সেন্টেন্স দেওয়া থাকবে, সেগুলোকে আমরা সাজিয়ে লিখব। রিয়ারেন্স সাধারণত আমাদের মনে রাখতে হবে 3 ধরনের রিয়ারেন্স আসে। এটা হলো বায়োগ্রাফিক্যাল অর্থাৎ ব্যক্তি সম্পর্কিত রিয়ারেন্স, যেমন কোনো ব্যক্তির কাহিনী, জীবন কাহিনীদের রিয়ারেন্স আসবে সেটা। একটা হলো ইয়ার বেসেড, অর্থাৎ এখানে ব্যক্তিও মিউচুয়াল থাকবে এবং সালগুলো থাকবে, অর্থাৎ কোনো একটা ব্যক্তি দেওয়া থাকলো ধারাবাহিকভাবে অনেক সাল আছে, সেই সালগুলো আমাদের সাজিয়ে লিখতে হবে। তারপর হলো মরাল ফ্যাকচুয়াল স্টোরি, অর্থাৎ নৈতিকতা কোনো কাহিনী। আমরা যেমন রাখাল বালকের কাহিনী জানি, ঠাস্টিকোরও জানি, উটকাটারের কাহিনী জানি, এই কাহিনীগুলো আমাদের আসতে পারে। তো এক এক করে আমরা এগুলো জানি। প্রথমে দেখো আমরা করব বায়োগ্রাফিক্যাল টাইপ। বায়োগ্রাফিক্যাল টাইপ রিয়ারেন্সের আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হলো প্রথম দিকে আমাদের নেম, টাইটেল, ডেফিনিশন, অর্থাৎ যে ব্যক্তিটার কাহিনী দেওয়া থাকবে তার নাম লিখতে হবে, অথবা তার টাইটেল এবং ডেফিনিশন যেটা দেওয়া থাকবে সেটা আমরা প্রথম দিকে লিখব। তার সে লাইনগুলোর পরবর্তী দিয়ে আমরা দেখার চেষ্টা করব যে তার কোথায় জন্মগ্রহণ করছে, তার প্যারেন্টস নেম কি, তার চাইল্ডহুড বা সে শৈশব সে কী করেছে সেটা। তার পরবর্তীতে আমরা যে লাইনগুলো ব্যবহার করব, তার এডুকেশন অর্থাৎ সে কোথায় কোথায় লেখাপড়া করেছে, তার প্রফেশন অর্থাৎ তার পেশাটা লেখার চেষ্টা করব, অথবা তার যদি বিবাহিত হয় ম্যারেজ জীবনে কে কাকে বিয়ে করছে সেটা আমরা লিখব। লেখার পর যে বিষয়টি মনে রাখবা, তার পরবর্তীতে তার এক্সট্রা অর্ডিনারি ওয়ার্ড, অর্থাৎ সে যদি কোনো কিছু লিখে থাকে, যেমন ইতিহাস, তারপরে বিভিন্ন কাব্য, বিভিন্ন কবিতা ইত্যাদি, এগুলো এই লাইনগুলোতে দেওয়ার চেষ্টা করব। তার পরবর্তী যে লাইনটা দেওয়ার চেষ্টা করব সেটা হলো তার পুরস্কার বা অ্যাওয়ার্ড, সে কী কী পুরস্কার পেয়েছে বা কী কী অ্যাওয়ার্ড পেয়েছে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। লাস্ট যেটা আমরা মনে রাখবো সেটা হবে তার মৃত্যু, অর্থাৎ মৃত্যুর আগে যদি আবার কোনো কিছু লাইন দেওয়া থাকে এরকম যে আগে সে কোনো রোগে আক্রান্ত হয়েছে তারপর মৃত্যুবরণ করছে, তখন আক্রান্ত রোগের সেন্টেন্সটা আগে হবে, তারপর মৃত্যুবরণের সেন্টেন্সটা হবে। অর্থাৎ আবার কোনো সময় থাকতে পারে মৃত্যুবরণের সেন্টেন্সটা থাকতে পারে, এবং তারপরে থাকলো তোমার মৃত্যু পরবর্তীতে তার নামে যদি কোনো কিছু করা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা তার মৃত্যু পরবর্তীতে ওই লাইনটা দিব। এই ক্ষেত্রে আমাদের হবে এটা। এবং তারপরে যদি আমি চিন্তা করো যে ইয়ার বেসেড কীভাবে থাকবে, ইয়ার বেসেডের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো যে কোনো একাধিক সাল দেওয়া থাকতে পারে কোনো একটি ব্যক্তির কাহিনীতে, তখন কী করবো, ওই একাধিক সালগুলো আমরা ধারাবাহিকভাবে সাজিয়ে লিখবো, জাস্ট এটুকুই। আর কোনো এখানে রিয়ারেন্সে কোনো ঝামেলা নাই। মনে করো প্রথমে 52, তারপর 48, তারপর 75 এবং 71 এভাবে সাল দেওয়া আছে, তুমি তখন এই সালের কাজগুলো ধারাবাহিক লিখবা, যে প্রথমে 48, তারপরে 52, তারপর 71, তারপর 75। ইভেন লাস্ট যেটা অর্থাৎ হলো নৈতিকতার কোনো গল্প, স্টোরি জাতীয় যদি রিয়ারেন্স আসে তখন কি করব, আমরা কীভাবে নিব, তখন দেখতে হবে প্রথমে এই রকম কোনো কিছু সেন্টেন্স থাকবে, বর্ন ইন, ওয়ান্স এ আপন টাইম, অ্যাগো, লং অ্যাগো, ওয়ান ডে, সিন্স ইত্যাদি। এই লাইনগুলো যখন থাকবে এটা আমরা প্রথমে দেওয়ার চেষ্টা করব। তারপরে বিভিন্ন কান্ট্রি নেম বা বিভিন্ন সাবজেক্ট বা বিভিন্ন ইয়ার এখানে থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা নিতে হবে। তারপর একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স নিব, মনে করো এমন একটা সেন্টেন্স আছে যা কাহিনীর সঙ্গে কোনো মিল নাই, তখন ওই সেন্টেন্সটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। তার পরবর্তীতে সেকেন্ড স্টেপে যে সেন্টেন্সগুলো দেওয়ার চেষ্টা করব, প্রথমে মনে করো যে রাখাল বালকের একটা কাহিনী আসলো বা রবার্ট ব্রুশের কাহিনী আসলো, তখন রবার্ট ব্রুশের নাম দিয়ে শুরু করব আগে। তারপর কি করব, হি দিয়ে সে কী করছে, হি অর্থাৎ তার প্রোনাউনের লাইনগুলো আসবে। এখন যদি একাধিক আবার ওখানে সাবজেক্ট বা একাধিক অবজেক্ট থাকে, সাবজেক্ট অবজেক্ট মিলে থাকে, তখন কি করব, কোন সাবজেক্টের কোন প্রোনাউন বা কোন অবজেক্টের কোনটা প্রোনাউন সেটা কিন্তু ভালোভাবে আমাদের ইন্ডিকেট করে বুঝে তারপর লাইনগুলোকে সাজাতে হবে। তারপর হলো ম্যান্ডেটরি স্টেপ, অর্থাৎ আমাদের শেষের আগের লাইনগুলোতে যে স্টেপগুলো আসে সেইগুলো আমরা কিভাবে করব। তখন যদি কোনো কিছু নাম থাকে তার প্রোনাউনটা লিখবা, কোনো প্রবলেম থাকলে তার সলিউশন করবা, এবং কোনো যদি কোশ্চেন দেওয়া থাকে তার আনসারগুলো তুমি করার চেষ্টা করব। আবার যদি কোনো কিছু স্টেটমেন্ট দেওয়া থাকে তার এক্সাম্পল দিবা, এইটুকুই। ইভেন লাস্টের লাইনের আগেরগুলো অর্থাৎ 7-8 নাম্বার লাইনগুলোতে মোর এভার, নেভারলেস,
হাউএভার, দেন অ্যাজ এ রেজাল্ট, সাডেনলি ইত্যাদি লাইনগুলো আমাদের লাস্টের আগে ম্যাক্সিমাম হয়ে থাকে। এই ধরনের শব্দগুলো থাকে যেখানে লাস্টের দিকে যে লাইনগুলো হয় সেগুলো লাইন মনে রাখবা, যে যদি শাল থাকে লাস্টের দিকে শালগুলো সাজাতে হবে। আবার দেখো দাস, দেয়ার ফল, ফলাফল, ইভেন, অ্যাকচুয়ালি, সো ইত্যাদি মনে করো যে কোনো শব্দ সেন্টেন্সে দেওয়া আছে, তখন লাস্টে আমরা ওই সেন্টেন্সটা দেওয়ার চেষ্টা করব। ইভেন কোনো যদি সাবজেক্ট, ইন্ট্রোডাকশন ইত্যাদি দেওয়া থাকে, তারপরে সেম সিমিলার ওয়ার্ডগুলো খুঁজে বের করে আমরা করার চেষ্টা করব। এটা গেল তোমার 3 বিষয়ের কাহিনী, অর্থাৎ মূলত রিয়ারেন্সে যে 3টা স্টেপ, অর্থাৎ ব্যক্তি সম্পর্কিত, ইভেন্ট টাইপ বা বায়োগ্রাফিক্যাল টাইপ, তারপর ইয়ার বেসে তথা সাল সম্পর্কিত, এবং তৃতীয়তে আসবে তোমার কাহিনী, অর্থাৎ মরাল স্টোরি টাইপের যে স্টোরিগুলো। এই 3 স্টোরি সম্পর্কে তুমি যদি আয়ত্ত করতে পারো, তার মানে তোমার জন্য স্টোরি লেখা কী হয়ে যাবে, সোজা হয়ে যাবে। স্টোরি অর্থাৎ রিয়ারেন্স লেখা সোজা হয়ে যাবে। রিয়ারেন্স আমরা যেভাবে আর কি সাজাবো, প্রথমত যে জিনিসগুলো মনে রাখবা, প্রথমত তুমি মনে করো একেবারে রিয়ারেন্সের বাক্যগুলো বা সেন্টেন্সগুলো যে দেওয়া থাকবে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে লাইন টু লাইন মিলাইতে পারবা না। আগে তোমাকে মিলাইতে হবে প্রথম স্টেপগুলো, আগে কী কী লাইন প্রথমে হতে পারে। মনে করো এরকম এলোমেলো দেওয়া আছে এ থেকে যে পর্যন্ত, আমি প্রথম স্টেপের লাইনগুলো নিলাম, মনে করো যে ই পাইলাম, এইচ পাইলাম, এ পাইলাম, তখন এটা আমরা আলাদা করে অন্য জায়গায় লিখে রাখবো যে হ্যাঁ এই 3টে ধারাবাহিকভাবে আমি পাইলাম। তারপরে মনে করো এমন কিছু লাইন পাইলা যে লাস্টের দিকে লাইনগুলো, অর্থাৎ মৃত্যুর দিকে লাইনগুলো বা শেষের কাহিনীর দিকে লাইনগুলো বা শেষের সালের দিকে কাহিনীগুলো তুমি জানলা, যে এ পাইলা, আই পাইলা, জি পাইলা, বা এরকম করে আমরা সাজাইলাম যে লাস্টের দিকে লাইন করে এটা হবে, তখন আমরা এটাও এক জায়গায় কাপল করে রাখিয়ে দিলাম। তারপর মাঝের লাইনগুলো তো এলোমেলোই থাকবেই। এই মাঝের লাইনগুলো আমি ধীরে ধীরে আমরা মিলাতে চেষ্টা করবো যে কোন লাইনের পর কোন লাইনটা দেওয়া যাবে। সেটা যখন আমরা এইভাবে মিলাতে পাবো 3 স্টেপে, তখন কী করবো, এই 3টে স্টেপ একসাথে করবো। ফার্স্ট স্টেপ, মাঝের স্টেপ এবং সার্ড স্টেপ একসাথে আলাদা জায়গায় লিখবা। লেখার পর ওই স্টেপগুলো আরেকবার পড়ে নিবা, যে আমি কি এই কাহিনিটা যেভাবে সাজাইলাম, যে ই, এইচ, এ, সি, বি, জে, ডি, এইচ, আই, জি এরকম যে আমরা পাইলাম, এটা কি আসলে মিল আছে কি না। যখন কি করবা, এটা মিল করলা, যে হ্যাঁ দেখলা যে সম্পূর্ণটাই তোমার মিলে গেল মনে হচ্ছে, তখন তুমি কী করবা, আনসারটা লেখার নিয়ম তখন এইভাবে আনসার দিবা। আনসার 2টা নিয়ম, একটা শর্ট অ্যান্সার আর একটা হলো প্যারাগ্রাফ আনসার। তুমি যেটা আনসার টু দ্য কোশ্চেন নং 6 দিলা, দেওয়ার পর শর্ট অ্যান্সার লিখবা। লেখার পর এরকম একটা বক্স তৈরি করবা 1 to 8 বা 1 to 10 প্রশ্নের কাঠামো অনুযায়ী তুমি একটা বক্স তৈরি করবা। করার পর যেটা তুমি প্রথমে আসবা, মনে করো যে প্রথমে পাচ্ছি জি, তারপর পাইলাম এফ, তারপর এস, তারপর ডি, তারপর আই, তারপর সি, তারপর জে, তারপর এ, তারপর ই, তারপর বি, এইভাবে আমি ধারাবাহিকভাবে পাইছিলাম। তখন এই ধারাবাহিক কথাটা তুমি এভাবে লিখবা। এই শর্ট আনসার লেখার জন্য তোমার মার্ক 5 থাকবে, এবং ওখানে তোমার লেখা থাকবে, কোশ্চেনে লেখা থাকবে যে তুমি প্যারাগ্রাফ আকারে এটা লিখতে হবে। তুমি যেভাবে এখানে জে থেকে মনে করো আমাদের জি থেকে বি পর্যন্ত যে ধারাবাহিকগুলো লিখলাম, এই লেখাগুলো তোমার প্যারাগ্রাফ আকারে নিচে, তার নিচে শর্ট অ্যান্সার নিচে এভাবেই তোমাকে লিখতে হবে। তার মানে এই লেখার কারণে তুমি 5 মার্ক পাবা। এভাবেই তোমার মূলত 10 মার্ক মিল করা থাকবে। আমরা যদি ফর এক্সাম্পল আমরা যে একটা কোশ্চেন সলভে যাই, দেখো কনফিডেন্স প্রাইভেট সেন্টার ক্লাস টেস্ট এক্সামিনেশন রিয়ারেন্স, অর্থাৎ রিয়ারেন্স সম্পর্কিত যে ক্লাস টেস্টগুলো আমরা নেই সেগুলো, ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস এইচএসসি। ফর এক্সাম্পল দেখো এখানে দেওয়া আছে ফলোইং দ্য স্টেটমেন্ট আর জাম্বিল রিয়ারেন্স দ্য প্রপার অর্ডার অ্যান্ড কন্টিনিউয়াস প্যারাগ্রাফ টু মেক আপ এ স্টোরি। প্রথমে তুমি যে এলোমেলো শব্দগুলো আছে সেগুলো কী করো, ভালোভাবে আমাদের আগে সাজাইতে হবে লাইন টু লাইন, তারপর কী হবে, এটা প্যারাগ্রাফ আকারে তোমাকে লিখতে হবে। এখন তুমি কেমনি বুঝবা যে কোনটা শাল ওয়ারি, কোনটা ব্যক্তি ওয়ারি, এবং কোনটা আছে তোমার মরাল টাইপের অর্থাৎ স্টোরি টাইপের, আগে পড়ে নিবা, তাহলে বুঝতে পারবা। মনে করো এখানে আছে এই নাম্বারটা, ইন 1914 হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোকেন আউট হি ওয়ান্ট টু দ্য জয়েন্ট আর্মি। যখন 1914 সালে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, প্রথম বিশ্বযুদ্ধ হয়, শেষ হয়ে যায়, তখন সে আর্মিতে জয়েন করতে চায়। অ্যাট দ্য এজ অফ 11, যখন তার বয়স 11 বছর বয়স, হি শোড হিজ পোয়েটিক জিনাস, তখন কি করে, তার কবি প্রতিভা কি ফুটে ওঠে। এটা ওয়ান ইজ দ্য রিটার্ন ফ্রম দ্য ব্যাটলফিল্ড হি গিভ আপ শর্ট ফর দ্য পেন অ্যান্ড বিগান টু রাইট পোয়েম। যখন সে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে তখন সে কী করে, আবার কলম খাতা হাতে লেখালেখি শুরু করে। তারপর দেখো দেওয়া আছে আওয়ার ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম ওয়াজ বোর্ন ইন 1899 চুরুলিয়া ইন দ্য ডিস্ট্রিক্ট অফ বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কী করে, সে জন্মগ্রহণ করে 1899 সালে কাজী নজরুল ইসলাম। অ্যাট লাস্ট 19 হি ওয়াজ জয়েন দ্য ব্রিটিশ আর্মি অ্যাজ এ অর্ডিনারি সোল্ডার।
যখন তার বয়স 19 বছর বয়স তখন কী হয়, সে সাধারণ অর্ডিনারি হিসাবে আর্মিতে জয়েন করে। হি ওর দ্য লট অফ পয়েন্টস, সন অ্যান্ড সন স্টোরি, গজল, নোবেল অ্যান্ড ট্রাভেলস অল ব্রেঞ্চ অফ বেঙ্গলি লিটারেচার। সে বাঙালি লিটারেচার হিসাবে আমাদের যেগুলো কবিতা, সন, শর্ট স্টোরি, গজল ইত্যাদি সে অনেকগুলো লেখনী লিখে। হিজ পোয়েট ইন্সপায়ার্ড দ্য ফ্রিডম ফাইটার টু লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। তার কবিতা দেখে কি করে ফ্রিডম ফাইটাররা কি যুদ্ধে মানে করতে কী হয়, আত্মবিশ্বাস ফিরে পায়। হিজ ব্রেথ হিজ লাস্ট অন 29th August 1976। অর্থাৎ সে কী করে, সে মৃত্যুবরণ করেন বা পরলোক গমন করেন 29শে আগস্ট 1976 সালে। দেন হি ব্রোট আউট বাংলাদেশ ফ্রম কলকাতা অ্যান্ড ডিক্লারেড আওয়ার ন্যাশনাল পোয়েট। সে আবার তাকে কি করা হয়, বাংলাদেশে নিয়ে আসা হয় এবং বাংলাদেশের জাতীয় কবিতে কী করা হয়, তাকে ভূষিত করা হয়। হিজ ফেমাস পয়েন্ট বিদ্রোহী স্টার্টেড অ্যান ওল্ড নেশন। তার যে ফেমাস পয়েন্ট বিদ্রোহী কবিতাটা ছিল তাকে কী করা হয়, তার এটা কী করে অনেক মানে পুরা জাতিকে কী করা হয়, জেগে তুলে যে বিষয়টা। তো এটা আমরা পড়ে দেখলাম, এটা কোন অনুযায়ী, এটা হলো ব্যক্তি সম্পর্কিত অর্থাৎ বায়োগ্রাফিক্যাল স্টোরি। তাহলে আমরা বায়োগ্রাফিক্যাল স্টোরি তো জানি, তার নাম থেকে শুরু করে, তার বাবা মায়ের পরিচয় থেকে শুরু করে, তার লেখনী থেকে শুরু করে, তার পুরস্কার থেকে শুরু করে আমাদের লাস্টে মৃত্যু পর্যন্ত ধারাবাহিক কাহিনিগুলো লিখতে হবে। সো আমরা এখানে যেহেতু পড়লাম তার আমরা পেয়ে গেলাম। প্রথমে লক্ষ্য করে প্রথমে লাইনটি আমরা কী দিব, অবশ্যই কাজী নজরুল ইসলামের নামটা দিব ডি, প্রথমে দেবো ডি, যে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1899 সালে চুরুলিয়া ডিস্ট্রিক্ট গ্রামে। ডির পর দিব কি বি, দেখো যে যখন তার বয়স 11 বছর বয়স তখন তার মধ্যে কি কবি প্রতিভা জেগে ওঠে। তার মানে 11 বছর বয়সে তার কী ছিল, বয়সটা কত ছিল, তার সালটা কত ছিল, 1910 সাল। তারপর 10 সালে পরে তো কাহিনি জানি, তার পরবর্তী সাল দেওয়া আছে এখানে, দেখো 1914 সাল, এ নাম্বারে দেখো 1914 সালে যখন প্রথম যুদ্ধ শেষ হয় তখন কী হয়, সে আর্মিতে জয়েন করার মনোনিবেশ করেন বা সে আর্মিতে জয়েন করতে চান। তারপরে এটা আর্মিতে জয়েন করার ইয়াটা গেল, যার পর এরপর যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, সে আর্মিতে দেখো এই নাম্বারটা দেখো, তারপরে আওয়ার ন্যাশনাল পয়েন্ট কাজী নজরুল ইসলাম, সরি এটা তো না, হ্যাঁ, অ্যাট লাস্ট এট অফ 19, যখন তার বয়স কী হয় 19 বছর বয়স হয়ে যায়, সে কী করে ব্রিটিশ আর্মিতে জয়েন অর্ডিনারি সোলজার হিসাবে কী করে জয়েন করে। ইন নাম্বারের পর দেখো সি, ওয়ান ইজ রিটার্ন ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড, যখন আবার যুদ্ধের ময়দান থেকে সে ফিরে আসে, সে আবার খাতা কলম হাতে কী করে লেখা শুরু করে, এটা সি নাম্বার দিবা। দেওয়ার পর কি সে কী লেখে দেখো, হি রোড লট, তার লেখনীতে পড়ে যায়, আগে এই কাহিনিটা দেখি। হিজ পয়েট বিদ্রোহী সের যে ইয়াটা আছে, যে নাম্বারটা দেখো, তার সে কী করে বিদ্রোহী কবিটা পুরো জাতিকে কী করে জাগিয়ে তোলার পর কি হয়, আই নাম্বারটা দেখো, আই তো হবে না, যে হবে, সে এই বিদ্রোহ কবিতা পয়েন্টটা পড়ার পর মানে মুক্তিযোদ্ধারা কী করে তাদের আত্মবিশ্বাস ফিরে পায়। যের পর হবে এফ, তার লিখনী যেহেতু, সে কী করে অনেকগুলো কবিতা, ছোটো গল্প, গজল বলো, ইতিহাস বলো এবং বাংলা লিটারেচার ইতিহাসে একটা সাক্ষী যে জিনিসগুলো ওগুলো সে লিখে। লেখার পর দেখো দেন তোমার এটা হবে, যে আমরা জানি দেন কি হয় লাস্টের দিকে লাইনগুলোতে হয়, তারপরে দেন এখানে দেওয়া আছে। তারপরে দেন হি ওর দ্য ব্রোড টু বাংলাদেশ ফ্রম কলকাতা অ্যাট হিজ ডিক্লেয়ার্ড আওয়ার ন্যাশনাল পোয়েট। পরবর্তীতে লাস্টে কী করা হয়, তাকে বাংলাদেশ নিয়ে আসা হয় এবং জাতীয় কবিতে কী করা হয়, ভূষিত করা হয়। তারপর লাস্টের দিকে আমি কী দেই, মৃত্যু লাইনটা দেখো কোথায় আছে, কোথায় আছে, হ্যাঁ এইচ নাম্বারে দেখো, হি ব্রেথ ইজ লাস্ট অন 29th August। সে কী করে 29শে আগস্ট 1976 সালে কী করে সে মৃত্যুবরণ করে। দেখো এভাবেই তখন আমরা এটা কী গেলাম, পেয়ে গেলাম। তারপর একটা দেখি আমরা 2 নাম্বারটা দেখো, এখানে পড়ে নেব, এখানে আমরা সাল অনুযায়ী আমি দিচ্ছি অবশ্যই, তার মানে বুঝতেছে এটা একাধিক যেহেতু সাল আছে, এটা সাল অনুযায়ী পড়ে নেবা। His distinguished Roman breath is last in 1932। সে কত সালে মৃত্যুবরণ করেন, 1932 সালে মৃত্যুবরণ করেন। She was born in 1880। সে 1871 সালে জন্মগ্রহণ করেন পারাবন্দ গ্রামে। তারপরে দেখো ইন 1908 she composed her famous writing name সুলতানাস ড্রিম। সে কী করে 1908 সালে সে করে কুম্পলাস ড্রিমটা লেখে। তারপর 1992 ডি নাম্বারে দেখো হি স্টার্টেড হার রাইটিং কেরিয়ার। সে 1902 সালে তার রাইটিং কেরিয়ারটা স্টার্টেড করে। ই নাম্বারে দেখো এ ট্রাজিক মোমেন্ট কাম টু হার লাইফ ইন 1909 হোয়েন হাজব্যান্ড ডাইড।
তার জীবনের একটা দুঃসহ একটা মুহূর্ত নেমে আসে যখন তার স্বামী কত সালে মারা যায়, 1898 সালে মারা যায়। অল অফ ইউ হ্যাভ হার্ট অ্যান্ড নেম অফ বেগম রোকেয়া সাখাওয়াত হোসাইন। তাকে সবাই কোন নামে চিনে? বেগম রোকেয়া সাখাওয়াত নামে চিনে। আফটার 5 month আর হাজব্যান্ড ইজ ডেড, তখন তার স্বামী মরার 5 মাস পর সি এস্টাবলিশ এ স্কুল নেম অফ সাখাওয়াত মেমোরিয়ালস গার্লস স্কুল উইথ 5 স্টুডেন্ট। সে 5জন স্কুল নিয়ে একটি সাখাওয়াত মেমোরিয়ালস গার্লস হাই স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এবং একটা লাইনে আমরা সেরে গেছি এখানে দেখো, শি ওয়াজ মেরিড খান বাহাদুর সাখাওয়াত হোসাইন ইন 1898। মনে করো যে সে 98-এ এটা কী করে, সে বিবাহ করে সাখাওয়াত রোকেয়া সাখাওয়াতের বিবাহ করে সাখাওয়াত হোসেনকে। সেইভাবে একবার পড়ে নিলাম, দেখলাম একাধিক সাল আছে, তার মানে একটা সাল ওয়ারিস আছে, সালগুলো আমরা তারিখভাবে লিখলেই হয়ে যাবে। তার মানে আগে তো আমাদের নাম লিখতেই হয়। জি নাম্বারটা দেখো, সবাই তাকে কী নামে চিনে? বেগম রোকেয়া সাখাওয়াত নামে চিনে। আগে জি নাম্বারটা দিব। জি নাম্বারে দেওয়ার পর কী দিব? আগে সালগুলো কোন সালটা দেওয়া যায়? হ্যাঁ, সে জন্মগ্রহণটা আছে, এই দেখো এখানে তার জন্মগ্রহণ করে, কোথায় দেখলাম জন্মগ্রহণ, একটা লাইন দেখলাম এখানে, হ্যাঁ বি নাম্বারে দেখো, শি ওয়াজ বোর্ন ইন 1880, অর্থাৎ কি সে জন্মগ্রহণ করে কত? 1880 সালে পাড়াবন্দর গ্রামে রংপুরে তার জন্মগ্রহণ হইল। জন্মগ্রহণ করবার সালটা পাশাপাশি আনি, এই দেখো 1898 সালটা আগে আছে, সবচেয়ে ছোটো সাল। তার মানে কি সে মৃত্যুবরণ করেন, এফ নাম্বারটা দিবা যে খান বাহাদুর সাখাওয়াতকে মৃত্যুবরণ 98 সালে। তারপরে সালটা দেখো কত? 2002 সাল, না 1902 সাল, হ্যাঁ ডি নাম্বারে। তার সে কী হয় লেখালেখি শুরু করে 1902 সাল, 2 সালের পর কোন সালটা পড়বে? দেখো 8 সালটা পড়তেছে, সি নাম্বারটা। সি নাম্বার তারপর দিবা যে 1908 সালে সে কী করে তার ফেমাস সুলতানের ড্রিমটা লেখে 1908 সালের পর। তারপর কোন সালটা আসছে? 1909 সাল, দেখো ই নাম্বারে এটা দিবা যে তার জীবনে একটা দুর্বিষহ মোমেন্ট নেমে আসে যখন তার স্বামী কী যায়? মারা যায়। তারপরে এই মারা গেল আসা, তারপর ওই সালটাতে আবার একটা কাহিনী ঘটে 5 মাস পর, ওই সালে 5 মাস মারা যায়, 5 মাস পর যেহেতু এইটা কাহিনী আছে, সে একটা স্কুল করে, তখন এইচ নাম্বার দিবা যে আফটার 5 month হার হাজব্যান্ড ডাইড, সে তার স্বামীর মৃত্যুর 5 বছর পর রোকেয়া সাখাওয়াত হোসেন একটা গার্লস স্কুল করে 5জন স্টুডেন্ট নিয়ে, গার্লস স্কুল যেহেতু এটা এফ। তারপর এটা পর দেখবা যে কোন সালটা আসতেছে, এটা পর কোনো কিছু সাল নাই। লাস্টে দেখো এ নাম্বারটা দেখো, সে কী করে? একটা কি আশ্চর্যবোধক নারী, এটা সেই মৃত্যুবরণ করে 1932 সালে। তার মানে কি সালওয়ারি যদি আসি তুমি খুব ইজিলি করতে পারবা, যেহেতু আমরা যেটা নাম টামগুলো থাকবে একটু সাজাই নিয়ে সালগুলো ধারাবাহিকভাবে লিখে ফিনিশিং টানবো, এটা আমাদের হয়ে যাবে। তারপর একটা আছে আমাদের দেখো কাহিনী অনুযায়ী ঠাস্টিকোরের কাহিনী, আগে পড়ে নাও। দ্য ঠাস্টিকোর টার্ন টু দ্য জার ওভার এগেন অ্যান্ড এগেন বাট ইট ইজ হ্যাড নো ইফেক্ট। সে বারবার ট্রাই করলো ইয়াতে জার থেকে পানি খাওয়ার জন্য, সে কোনো ইফেক্ট হলো না। অ্যাট লাস্ট হি ফাউন্ড এ জার ইন দ্য গার্ডেন। অনেক লাস্টে পর্যায়ে শিখলো একটা গার্ডেনে একটা কী দেখলো? জার দেখলো। অ্যাস হি ওয়ান্ট লিভিং দ্য জাল ডিসফায়ার হি নোটিস দ্য হিপ অফ পাবলস নিয়ারবি। যখন সে কী করলো? জালটা থেকে উড়ে যাইতে চাইলো, তখন সাথে কিছু নুড়ি পাথর দেখলো। দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য জার বাট ইট ইজ অ্যান্ড দ্য বটম অফ আউট অফ দ্য রিস। সে কী করলো? জারের মধ্যে কিছু পানি দেখলো, কিন্তু পানিগুলো কি দেখলো? যে অনেক নিচে বা গভীরে আছে, বাটন অফ আউট অফ রিস। হি ফ্লো ফ্রম ওয়ান প্লেস অ্যান্ড আনাদার প্লেস টু সার্চ দ্য ওয়াটার। সে এক জায়গায় থেকে অন্য জায়গায় কী করলো? পানি খুঁজতে লাগলো। হি টুক সাম পাবলস অ্যান্ড ড্রপ দেম ইনটু দ্য জার। সে কী করলো? এক জায়গা থেকে অন্য জায়গায় কী খুঁজতে চাইলো? জার খুঁজলো, পাবলগুলো কী করলো? মানে ইয়ার ভিতরে ফেললো, জারের ভিতরে ফেললো। দেন হিট আপন এ প্লান। তার মাথায় হঠাৎ করে একটা কী আসলো? প্ল্যান আসলো। এ ক্রো ওয়াজ ভেরি থার্স্টি অ্যান্ড ওয়ান্টেড টু এ ড্রিঙ্ক। একটা কাক কী ছিল? অনেক তৃষ্ণার্ত ছিল। দেন দ্য ওয়াটার কাম টু দ্য মাউথ অফ দ্য জার। দ্য ক্রো ড্রাঙ্ক অ্যান্ড মিট অফ স্টার্ট। যখন কী করলো? পানিগুলো একবারে জারের অর্থাৎ কলসির মুখে পর্যন্ত আসলো, তখন সে কী করলো? সেটা পান করলো এবং পান করলো। অ্যান্ড ইস পেবলস ওয়েন্ট ডাউন দ্য ওয়াটার ইন দ্য জার রোজ আপ লিটল বাই লিটল। যখন কী করলো? সে পাথরগুলো জারে কী করলো? নিক্ষেপ করলো, তখন ধীরে ধীরে পানিগুলো উপরে উঠতে থাকলো। তার মানে কী বুঝলো? এটা একটা কাহিনী। যেহেতু কাহিনী, তার মানে এটা কোনো ওয়াইস আসছে আমাদের, এটা হচ্ছে তোমার মরাল টাইপ, অর্থাৎ একটা স্টোরি টাইপের। তো স্টোরি কাহিনিগুলো আমরা যথাযথভাবে সাজাই নিব, তাহলে হয়ে যাবে। প্রথম দিকে তো আমরা জানি নামটা লিখবো, কারণ প্রথম দিকে লিখবা 8 নাম্বারে যে একটা কাঠ ছিল অনেক তৃষ্ণার্ত। তারপরে কী লিখবা? 8 নাম্বার দেওয়ার পর দেখবা যে 8 নাম্বার দেওয়ার পর এক জায়গা থেকে অন্য জায়গায় যে গেল, ওই লাইনটা আমরা কোথায় যেন পড়লাম। হ্যাঁ দেখো,
হ্যাঁ ভি নাম্বার অর্থাৎ 5 নাম্বারটা দেখো, হি ফ্লে ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস সার্চ অফ দ্য ওয়াটার। সে এক জায়গা থেকে অন্য জায়গায় কী করলো, ওয়াটার সার্চ করতে ছিল। তারপর দেখো অ্যাট লাস্ট হি ফাউন্ড এ জার ইন দ্য গার্ডেন, 2 নাম্বারটা দিবা যে সর্বশেষ কী করলো, একটা গার্ডেনে একটা জার পাইলো। তারপর কী আছে এখানে দেখো, হ্যাঁ দ্য ক্রো, 1 নাম্বারটা দেখো, দ্য ক্রো ট্রায়ার টু টার্ন দ্য জার ওভার আর এগেন অ্যান্ড এগেন বাট ইট হ্যাড নো ইফেক্ট। সে কী করতে চাইলো, যে পানি খেতে চাইলো কিন্তু কি করতে পারলা, কোনো ইফেক্ট পাইলো না। ইফেক্ট পাওয়ার কারণটা কী ছিল, দেয়ার ওয়াজ এ সাম ওয়াটার ইন দ্য জার বাট বটন অফ দ্য রিস। হ্যাঁ এটা আগে দিবা, 4 নাম্বারটা আগে দিবা, তারপর 1 নাম্বারটা দিবা যে ওখানে কিছু পরিমাণ পানি ছিল কিন্তু অনেক গভীরে ছিল। তারপরে কী করলো, 1 নাম্বারটা দিবা যে কাকা অনেক ট্রাই করলো পানি খাওয়ার জন্য, কী করলো কিন্তু কোনো ফায়দা হলো না। তারপর 3 নাম্বার দেখো, অ্যাজ হি ওয়াজ লিভিং দ্য জার দ্য ডিসপায়ার, কী করলো, যখন সে উড়ে যাওয়ার মনস্থির করলো তখন কী করলো, জারের পাশে অনেকগুলো নুড়ি পাথর কিছু দেখতে পেলো। তারপর 7 নাম্বার দেখো, দেন হি আপন এ প্ল্যান, হিট আপন এ প্ল্যান, তার মাথায় একটি কী আসলো, বুদ্ধি আসলো। ইজ দ্য পেবল এক্স নাম্বারটা দেখো, তো 10 নাম্বারটা, হি ইজ দ্য পেবলস ওয়েন্ট ডাউন, যখন কি ধীরে একটা ওই পাথর কী করলো, কলসিতে নিক্ষেপ করতে থাকলো, ধীরে ধীরে কী করলো, লিটল বাই লিটল অর্থাৎ ধীরে ধীরে পানিগুলো উপরে উঠতে থাকলো। এটা দিবা, দেওয়ার পর পানিগুলো উপরে উঠার পর কী হলো, এটা দিলাম, এটাও দিছি, অ্যানাদার প্লেস দিছি, পেবল দিছি, টুক অ্যানাদার জার। হ্যাঁ তারপরে 8 নাম্বার তো দিলাম। 9 নাম্বার দেখো, হোয়েন দ্য ওয়াটার কাম টু দ্য মাউথ অফ জার, যখন সে কলসির মুখের কাছে পানি চলে আসলো, দ্য ক্রো ড্র্যাঙ্ক অ্যান্ড মিট অফ দ্য থার্স্ট, যখন সে কী গেলো, পানি তৃষ্ণার্তভাবে পানিটা খেয়ে নিল এবং কী গেলো, পরে সে উড়ে গেছে, বিষয়টা এমন। সো এগুলো আর কি মূলত সামারি, খুব ইজি একটা বিষয়। যদি তুমি সামারি একবার যদি বুঝো যে না সামারি তো না, এটা সরি রিয়ারেন্সের বিষয়টা, অর্থাৎ রিয়ারেন্স আমাদের যে 3 নিয়মে আসে, 3 নিয়ম যদি আয়ত্ত করতে পারি, অর্থাৎ ব্যক্তি ওয়াইজ বলো, তারপর তোমার সাল ওয়াইজ বলো আর কাহিনী ওয়াইজ বলো, এটা যদি তুমি মানে আয়ত্ত করতে পারো, অর্থাৎ বিগত সালে যতগুলো বোর্ড কোশ্চেন আছে মোটামুটি যদি এই 3 ওয়াইজ অর্থাৎ 3 নিয়মের যদি রিয়ারেন্সটা করতে পারো, দেখবা যে রিয়ারেন্স সম্পর্কিত মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো। এভাবেই তোমরা আসলে ট্রাই করো, তখন হয়ে যাবে। যারা সরাসরি ক্লাস করতেছো তারা করতেছোই, আর যারা অনলাইনে যারা ক্লাস করতেছো গুগল মিটে তারাও করতেছো। এই জন্য কিছু ক্লাস এখানে আর কি সেভ করার জন্য ইউটিউবে আর কি করা। সো সুতরাং সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ। আর যদি মনে করো যে তোমাদের এই নোটটি কেউ নিতে চাও, পিডিএফ নোটটি, তখন তুমি ফেসবুক পেজ হোক আর তোমার ফেসবুক গ্রুপ হোক, আমাদের কনফিডেন্স প্রাইভেট সেন্টার অথবা কনফিডেন্স অনলাইন টিউটোরিয়াল, যে কোনো জায়গায় আমাদের অ্যাডমিন মডারেটরের সাথে যোগাযোগ করলেই তোমরা এই বিষয়ে ডিটেলস জানতে পারবা। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।